এই চালানটার সাথে কি আপনার পরিচিত? এই চালানটা আপনারা কখনো দেখেছেন কিনা? হ্যাঁ, পরিচিত 6.3। ওকে, হ্যাঁ। এটাতে আমি একটু কথা বেশি বলবো। এই জন্য যে আমরা অনেক সময় ঢাকায় যারা আছি, ঢাকার আশপাশে যারা আছি, অনেক সময় দেখা যায় রাস্তায় গাড়িটা জব্দ হয়। গাড়ি জব্দের সময় কারণ হিসেবে অফিসাররা লিখে যে সঠিক মসুক চালান ছিল না বা খড় চালানপত্রের যথার্থতা যাচাইয়ের জন্য জব্দ করা হয়েছে। এই যে বিষয়টা লিখে, এটার কারণটা কি? আপনার গাড়ি যখন পণ্য পরিবহন করবে, আপনার গাড়ির মধ্যে অবশ্যই খড় চালানপত্র থাকতে হবে। যদি না থাকে, তাহলে এই যে পরিবহনটা করছেন এটা অবৈধ হবে। চাইলে সে গাড়িটা জব্দ করতে পারবে। এবার এই চালানটা যদি না থাকে তাহলেও গাড়ি জব্দ হয়। অনেক সময় চালানটা থাকার সময় দেখা যায় যে চালানের মধ্যে অনেক অসামঞ্জস্যতা থাকে। কিরকম? দেখেন, এই যে একটা চালান আমি দেখাইছি, এটা একটা প্রতিষ্ঠানের চালান। এই চালানটাতে যে চালানটা ইস্যু করছে যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান তার নামই লিখেনি। রাস্তায় সে পণ্য নিয়ে যাচ্ছে কিছু আইপিএস বা ব্যাটারি, ব্যাটারি কিছু নিয়ে যাচ্ছে কার বরাবর? তাকবর ব্যাটারি হাউস, সিলেট। এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যটা ডেলিভারি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু যে চালানটা ইস্যু করছে তার নাম লিখে নাই, তার ঠিকানা লিখে নাই, তার বিএএন লিখে নাই। তাহলে কি এই চালানটা সঠিক হলো? সঠিক হয়নি। এই জন্য গাড়িটা জব্দ করতে পারবে। আবার দেখেন, ক্রেতার নাম লিখছে, ক্রেতার বিন নাম্বার লিখে নাই, গন্তব্য স্থল লিখে নাই, সরবরাহের স্থল লিখে নাই, যানবাহনের প্রকৃতি লিখে নাই। তাহলে কি এটা সঠিক হলো? হলো না। এটাও কিন্তু পরিপূর্ণভাবে লিখতে হবে। হ্যাঁ, এবার বলতে পারেন যে অনেক সময় ক্রেতার বিন থাকে না। তো বিন না থাকলে আপনি প্রয়োজনে ক্রেতার এনআইডি তো আছে, তাও যদি না থাকে আপনি এটা প্রয়োজনে নাই লিখছেন, কিন্তু আপনাকে তো সরবরাহের গন্তব্যস্থলটা লিখতে হবে। আপনি যেই কাভার ভ্যান দিয়ে পণ্যটা নিয়ে যাচ্ছেন বা ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছেন, ভ্যান গাড়ি শব্দটা তো লিখতে হবে আপনাকে। তারপরে দেখেন চালানপত্র নাম্বার 937। এই যে নাম্বারটা, এটা ধারাবাহিকভাবে একের থেকে চলতে হবে। আপনি মাঝখানে কিছু চালান না কাইটা পিছন থেকে আবার চালান কাটেন, আবার মাঝখানে আসেন, এরকম করা যাবে না। ধরেন আপনার চালান সব সঠিক আছে, কর্মকর্তা বললো যে ঠিক আছে, আপনার এই যে চালানটা সঠিক। আপনি এটা কিভাবে বুঝলো? আপনার যে 6.3 যে মূল বইটা নিয়ে আসে, অথবা আপনার 6.2.1টা নিয়ে আসে। তখন সে যদি দেখে যে না, আপনার এই সিরিয়ালটা এলোমেলো ছিল, তাহলে সে এটাকে অবৈধ মনে করে আপনার বিরুদ্ধে কর নির্ধারণ করবে। আবার দেখেন ইস্যুর তারিখ 31/1/2024। এই 31/1/2024 ছাড়া যদি আপনি 1/2/2024 পণ্যটা পরিবহন করেন, তাহলেও এই চালানটা অবৈধ হইল। আপনাকে অবশ্যই যেই তারিখে চালানটা ইস্যু করা হয়েছে ওই তারিখেই পণ্যটা সরবরাহ করতে হবে। তারপর দেখেন পণ্যের বিবরণ, সেটা হচ্ছে টিপিএফপি 165 ব্যাটারি, কিন্তু তার ঘোষণার মধ্যে ছিল অন্য একটা ব্যাটারির নামটা ভিন্ন ছিল। তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে পণ্য বা সেবার বিবরণের যে বিষয়টা, এখানে অবশ্যই হইতে হবে কি, আপনার দূষিত 4.3 মধ্যে পণ্যের যে নাম, এখানে সেম নামটাই দিতে হবে। তারপরে সরবরাহ একক, সরবরাহ একক বলতে কি বোঝাবে? এটাকে আপনি পিসে সরবরাহ করছেন নাকি কেজিতে নাকি বক্সে, এটা আপনার এখানে উল্লেখ করতে হবে। তারপরে পরিমাণ, কি পরিমাণ যাচ্ছে, তাহলে এখানে 2 পিস যাচ্ছে। একক মূল্য কত করে? 15,810 টাকা। এই মূল্যটা কি হবে? ভ্যাট ছাড়া মূল্য। তাহলে 2 পিসের মূল্য 31,620 টাকা। সম্পূরক শুল্ক যদি থাকে, এখানে পার্সেন্টেজ শব্দ হবে, তারপরে হবে সম্পূরক শুল্কের পরিমাণ। এখানে দেখেন ব্যাটের হার কত? 5%। তাহলে 31,000 টাকার উপরে 5% হলে 1,581 টাকা। টোটাল মূল্যটা হবে ভ্যাট সহ মূল্য। এই যে চালানটা, এই চালানটা আপনি লিখলেন, সবই ঠিক আছে। দেখা গেলো একটা গাড়িতে আপনি 2টা ব্যাটারি গেছে, একটু পরে আবার আরেকজন বলছে না 2টা না 3টা দিয়ে দেন। আপনি কি তখন 3টা পণ্য এই চালান দিয়ে নিয়ে যেতে পারবেন না? আপনি প্রয়োজনে আরেকটা চালান ইস্যু করবেন, অথবা এই চালানেই আপনি নিচে দিয়ে আবার উল্লেখ করে নিয়ে যেতে হবে যে হ্যাঁ, এই পরিমাণটা আরো একটা বাড়ছে, আরো 1 পিস রেখে নিয়ে যেতে হবে। অথবা দেখা গেলো আপনি 100 পিস ব্যাটারির জন্য আপনি চালান কাটছেন, একটা ভ্যান গাড়িতে দেখা গেলো 80 পিস ধরছে, আর 20 পিসের জন্য আরেকটা ভ্যান গাড়িতে আপনি পণ্যটা উঠাইছেন, নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি একটা গাড়ির সাথে না এটা দিলেন, আরেকটার মধ্যে কি ফটোকপি দিয়ে দিতে পারবেন না? এটার কোনো সুযোগ নাই। তাহলে আপনি এই চালানটা চেঞ্জ করে যেই গাড়িতে যত পিস গেছে অত পিসের চালান কেটে দিতে হবে। এই যে ঘটনাগুলো বলতেছে, এগুলো কিন্তু একেবারে বাস্তব ঘটনা। কিছুদিন আগে একটা প্রতিষ্ঠানে এরকম তার 215টা আইপিএস এর চালান কাটছে, গাড়িতে পণ্য ওঠানোর সময় 200টা ধরছে, 15টা ভ্যান গাড়ি দিয়ে নিচ্ছে। সে ওই চালানের ফটোকপিতে ভ্যান গাড়ির সাথে দিয়ে দিচ্ছে, রাস্তায় ওই ভ্যান গাড়িটাই ভ্যাট অফিস ধরছে। কিছু করার নাই, এই চালানটা অবৈধ বলে গণ্য হবে। তারপরে দেখেন, এই চালানের নিচে আপনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, স্বাক্ষর থাকতে হবে।
এবং আপনার প্রতিষ্ঠানের সিল থাকতে হবে, এইখানেও এগুলা পরিপূর্ণ নয়। এরকম ক্ষেত্রে এই চালানগুলাকে অবৈধ চালান হিসেবে গণ্য করা হবে। আপনার রাস্তায় এরকম চালান পাইলে গাড়িটা জব্দ করা হবে এবং যত টাকার পণ্য আছে তার সঠিক ভ্যাট নির্ধারণ করে জরিমানা অর্থদণ্ড সহ আপনার কাছ থেকে আদায় করা হবে। তো আমরা যারা ভ্যাট প্রফেশনাল আমরা চেষ্টা করব এই চালানগুলো যাতে সঠিকভাবে ইস্যু করা হয়।